বসে ফেলে দৌড়ে ঘরে ঢোকেন। দৌড়ের তেজ এত বেশি ছিল, ফুপুর জুতো ছিঁড়ে গেল। আমার দাদি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? আমার ফুপু বললেন, মা, ওকে আমি দেখেছি, ও আসছে। আমার দাদি বললেন, কে আসছে? ফুপু বললেন, ওই শয়তানটা আসছে, আমাকে বাঁচাও। এর 3-4 মিনিট পরই আমার ফুপুর শরীরে ওই জিনটা ভর করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ফুপু ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে যান। কেউ ধরে রাখতে পারেনি। সাথে সাথে আমার বাবা, আমার চাচারা লাইট নিয়ে বের হলেও আমার ফুপু কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। সবাই চারিদিকে খুঁজেও কোথাও পেলেন না ফুপুকে। শুধু বাড়ির পেছনের দিকের বাগানে ফুপুর একটা শাড়ি পাওয়া গেল। সবাই বুঝতে পারলেন এদিকেই গেছেন ফুপু, কিন্তু কেউ এগোতে চাচ্ছেন না। কি বা করার ছিল আমার বাবার? তার তো নিজের বোন, তাকে বাঁচাতে হবে। আল্লাহর নাম করে বাবার সাথে আরো সাহসী দুজনকে নিয়ে জঙ্গলের দিকে খুঁজতে বের হলেন। তারপর Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন ধরেই ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু সাহস করে লেখা হয়নি। লেখার হাত ভালো নয়। ঘটনাটি প্রচারযোগ্য হলে প্রচার করবেন, না করলেও সমস্যা নেই। স্টুডিওতে এসে ঘটনাটি বলা আমার পক্ষে সম্ভব নয়। ঘটনাটি আপনার কণ্ঠে পড়ে শোনালে খুশি হব। আমার নামটি প্রকাশ করবেন না। আমি এখন ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার ফুপুর সাথে ঘটেছে লম্বা সময় ধরে। আমার ফুপু তখন কিশোরী। ঘটনার কারণে আমাদের বাড়ির বর্ণনাটা দেওয়া প্রয়োজন। আমাদের বাড়ির সামনের দিকে মেইন রাস্তা, রাস্তা ঘেঁষে বড় নদী, পেছনের দিকে আছে পরপর বেশ বড় দুটো বাগান, আর তার পেছনে প্রশস্ত ধান ক্ষেত। এখন আর তেমন নেই। এবার আসি প্রধান ঘটনায়। আমার ফুপু সুন্দরী বলতে যা বোঝায় তাই। আমাদের বাড়ির পেছনের বাগানটা বেশ ঘন ছিল। ওখানে প্রায় জিনের আসর করা ছেলে কিংবা মেয়েদের গোসল দেয়া হতো রাতের বেলায়। তাই প্রায় রাতেই আমাদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কারণ ব্যাপক যজ্ঞের সাথে কবিরাজ বা ওঝারা ওখানে জিনে ধরা লোকদের গোসল করাতো। আর ওই সময় অনেক অতি প্রাকৃতিক কাণ্ড কারখানা ঘটত। তাই আগে থেকেই ওঝারা আক্রান্ত ব্যক্তি বা আত্মীয় স্বজনদের আশেপাশের বাড়ির লোকদের সতর্ক করে দিতেন যেন ওই স্থানে ভুলেও না যায়। কথিত ছিল বাগানের ভেতর যে পুকুরটা আছে তার চারপাশে এক মস্ত তাল গাছ, ওখানে জিনেরা থাকে। তাছাড়া ওই পুকুরের পানি নাকি কিছুদিন পর পর রং পাল্টায়। বর্তমানে পুকুরটি মরে গেছে। কোনো বিশেষ কারণ ছাড়া ওই বাগানে কেউ দিন দুপুরেও যেত না। একই রকম এক গভীর রাতে এক জিনে আক্রান্ত মেয়েকে গোসল সম্পন্ন করার জন্য নিয়ে আসা হয় এবং আক্রান্ত মেয়ে সহ সকলকে সতর্ক করা হয় যেন আগামী 40 দিনের ভেতর ওই স্থানে কেউ না যায়। কিছুদিন পর চৈত্রের এক দুপুরে আমার ফুপু তার 2 বন্ধুকে নিয়ে খেলতে খেলতে বাগানের ভেতর পুকুরের কাছে চলে যায় এবং কিছু খেলাধুলার সামগ্রী সংগ্রহ করে। তার মধ্যে ছিল ওই গোসল দেয়া ব্যক্তির কাপড়, হাড়ি বা হাড়ির ভাঙা টুকরো, ফুল, বসার টুল, এসব। সারাদিন তারা এসব নিয়ে মাতামাতি করে এবং সন্ধ্যা নাগাদ তাদের 3 জনেরই ভীষণ জ্বর আসে। এখান থেকেই ঘটনার শুরু। তাদের মধ্যে যে ছেলেটি ছিল সে জ্বরের ঘোরে প্রলাপ বকছিল। প্রথম দিকে কেউ খেয়াল না করলেও রাত বাড়ার সাথে সাথে তার আচরণ পাল্টে যায়, পাগলাটে ধরনের হয়ে যায়। এদিকে আমার ফুপু এবং তার অন্য বন্ধুরা প্রচণ্ড জ্বরে সেন্সলেস অবস্থায় পড়েছিল। তখন এত ডাক্তার ছিল না, ডাক্তার দেখাতে নৌকায় করে সদর হাসপাতালে নিতে হতো। সকাল নাগাদ সকলের জ্বর কমল। যেহেতু আর কিছু ঘটেনি তাই ব্যাপারটাকে কেউ পাত্তা দিল না। কিন্তু পরের দিনগুলোতে আবার কিছু না হলেও আমার ফুপুর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ঘটনা 1। ব্যাপারটা আমলে নেননি তিনি। উঠতি বয়সী মেয়েদের আচরণ এমন হতেই পারে ভেবে দাদি
তেমন নজর দেননি। এর বেশ কিছু বছর পর আমার ফুপু যখন পূর্ণ যুবতী হয়ে ওঠেন, তখন থেকেই সমস্যা। তিনজনই একই সাথে এই সমস্যায় ভুগতে থাকেন। ফুপুর বান্ধবী হঠাৎ হঠাৎ কথাবার্তা বন্ধ করে দেয় এবং এক নাগাড়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এরকম কিছুক্ষণ বা কয়েক ঘন্টা থাকার পর অজ্ঞান হয়ে যায়। সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়, আর বন্ধুটি নিজের মাথার চুল টানে বারবার একই শব্দ উচ্চারণ করতে থাকে। ঘন্টা কয়েক পর ঠিক হয়ে যায় এবং এতক্ষণ সে কি কি করেছিল ভুলে যায়। শুধু আমার ফুপু পাগলাটে আচরণ করা শুরু করে। সবসময় খিটখিটে মেজাজ হয়ে থাকে তার, যাকে পায় তাকে গালাগাল করে। নিশ্চয় জেনে থাকবেন, আগের দিনে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হতো। আমার ফুপুরও বিয়ের প্রস্তাব আসতে থাকে। সব ঠিকঠাক থাকার পরেও শেষ সময়ে বিয়ে ভেঙে যেত। আমার ফুপু বিয়ের বিষয়ে তেমন আগ্রহ দেখাতো না, পাত্রপক্ষের সামনে আসতে চাইতো না। বিয়ের আলোচনা যত বাড়তে থাকে, আমার ফুপুও তত অস্থির হতে থাকে। অনেক চেষ্টার পরে যখন তার বিয়ে ঠিক হয়, হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে যায় এবং অস্বাভাবিক আচরণ শুরু করে। অশ্রাব্য ভাষায় চিকন কণ্ঠে সবাইকে গালাগালি করতে থাকে। এমন অবস্থায় কারো বুঝতে বাকি রইল না যে তার সাথে কি ঘটছে। তাড়াতাড়ি করে মসজিদের হুজুরকে খবর দেয়া হলো। হুজুরকে দেখে আমার ফুপু যেন আরো অস্থির হয়ে উঠলেন আর হুজুরকে গালাগালি করা শুরু করলেন। হঠাৎ ফুপুর সাথে থাকা হিন্দু জিনটি কথা বলে ওঠে, ওকে কেউ বিয়ে দেওয়ার চেষ্টা করবি না, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও আমার সঙ্গী, আমি ওর সঙ্গ কখনো ছাড়ব না। আমৃত্যু আমরা একসঙ্গে থাকব। কেউ যদি এতে বাধা সাধে, আমি তাকে নিয়ে যাব। এরপর আমার ফুপু অজ্ঞান হয়ে যায়। আমার দাদি মরিয়া হয়ে হুজুরকে কিছু করতে বলেন, কারণ এই ঘটনা গ্রামে 5 কান হলে আমার ফুপু যত সুন্দরীই হোক না কেন আর বিয়ে হবে না। হুজুর বলেন, জিন অনেক শক্তিশালী, আমি এর কিছুই করতে পারবো না। হুজুর আরও জানালেন তার সাথে একটি হিন্দু জিন থাকে, সেটা বেশ কয়েক বছর আগেই ভর করেছে। এই ঘটনার পর আমার দাদা দাদি আর দেরি না করে বিভিন্ন ওঝা কবিরাজের কাছে যেতে থাকেন। কিছু কবিরাজ সোজা না করে দেন, কিন্তু 2-1 রাজি হলেও পরে সামান্য চিকিৎসা দিয়ে বলেন এই জিন তাড়ানো তাদের পক্ষে সম্ভব না, কারণ এই জিনটার মধ্যে সবচেয়ে খারাপ জাত এটিরই খবিশ। এবং এই জিন আমার ফুপুকে বিয়ে করে নিয়েছে। এত বছর ধরে জিন ফুপুর সাথেই আছে, সে এখন কিছুতেই যাবে না। আর তাড়ানোর চেষ্টা করলে ফুপুর বড় কোনো ক্ষতি হতে পারে। দিশেহারা দাদা দাদি কবিরাজকে অনেক অনুরোধ করার পর তিনি একজন হুজুরের সন্ধান দেন, যিনি সাময়িক এটার সমাধান করতে পারেন। কাল বিলম্ব না করে আমার দাদা দাদি সেখানে গেলেন। সব শুনে হুজুর বললেন, এই জিন অনেক জেদি, সহজে আমার ফুপুর পিছু ছাড়বে না, কিন্তু তিনি কিছুদিনের জন্য তাবিজ কবজ দিতে পারেন। একেবারে কোনো উপায় না পেয়ে আমার দাদা দাদি হুজুরের পরামর্শ শুনলেন, কিছু তাবিজ কবজ নিলেন এবং নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট তিথিতে 3 রাস্তার মাথায় সূর্যোদয়ের আগে গোসল করালেন এবং কিছু নিয়ম বলে দিলেন, ফুপু যেন এই নিয়মগুলো মানেন। হুজুরের কথা মতো তাই করা হলো। এর পরদিন থেকেই শুরু হলো ওই বদজিনের তাণ্ডব লীলা। সন্ধ্যা হলেই কেউ বাইরে নামতে পারেন না। অন্য কোথাও ঝড় বৃষ্টি না থাকলেও আমাদের বাড়ির আশেপাশে যেন প্রলয়ঙ্কারী ঝড় শুরু হতো। চারিদিকে গাছের ডালপালা যেন একে অপরের সাথে আছাড় খাচ্ছে। টিনের চালে ঢিল মারার শব্দ, টিনের চালের ওপর ভেঙে চুরে কেউ হেঁটে যাচ্ছে। আশেপাশের প্রতিবেশীরাও এর ভুক্তভোগী হলেন। দিনের পর দিন এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার দাদি ওই হুজুরের কাছে আবার গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। হুজুর জানালেন এই জিন উন্মাদ হয়ে গেছে, সে যেভাবেই হোক আমার ফুপুকে নিয়ে যাবে। আগামী 41 দিন আমার ফুপু যেন ঘর থেকে বের না হয়। শুরু হলো ফুপুকে পালাক্রমে পাহারা দেয়া। এই 41 দিন আমার দাদা দাদি এবং আমার মা সর্বাত্মক চেষ্টা করলেন আমার ফুপু যেন ঘর থেকে বের না হয়। 41 দিন পার হলে সবকিছু যেন আচমকা ঠান্ডা হয়ে যায়। আমার ফুপুর বিয়ের কথাবার্তা আবার শুরু হয়। এই যাত্রায় তার বিয়ে ঠিক হয়ে যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই ফুপু বিয়ে করেন। আমার ফুপুর শ্বশুর বাড়ি আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে। বছরখানেক সংসার করার পর আমার ফুপু গর্ভবতী হন। হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। তার হাজব্যান্ডকে মারধর শুরু করেন এবং বাজে ভাষায় গালাগালি শুরু করেন। তখন তো আর মোবাইলের যুগ ছিল না যে ফুপা কল করে
বাড়িতে কাউকে আসতে বলবেন। তিনি এক লোক মারফত আমার আব্বাকে খবর পাঠালেন। আমার আব্বা যেন অতি সত্বর ফুপুর বাড়িতে যান। 2 দিন পরে আমার আব্বার কাছে খবর পৌঁছায়। আমার আব্বা আর দেরি না করে ফুপার বাড়িতে রওনা দেন এবং গিয়ে দেখেন তার বোন অর্থাৎ আমার ফুপুকে বেঁধে রাখা হয়েছে। উপুর হয়ে পড়ে আছে সে। আমার ফুপু 3 ভাইয়ের 1 বোন। যে কোনো ভাই তাদের আদরের বোনের এই অবস্থা সহ্য করতে পারবেন না। আমার ফুপু বিড়বিড় করছেন। আব্বা মনোযোগ দিয়ে শুনলেন। একজন স্ত্রী, তার স্বামী, তাদের যে সাংসারিক কথাবার্তা সেই কথাগুলোই হচ্ছিল। বাবার সহ্য করতে পারলেন না। আমার ফুপা বিমূঢ় হয়ে বসে আছেন। তিনি জানান এই কয়দিনে আমার ফুপু কিছুই খায়নি আর মুখ দিয়ে কিরকম বিশ্রী শব্দ করছে। গায়ে কোনো কাপড় রাখছে না, ছেড়ে দিলে দৌড়ে কোথাও পালানোর চেষ্টা করছে। এমন অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। নিজের স্ত্রীর এমন অবস্থা, তাও আবার প্রেগনেন্ট অবস্থায়, কেউ সহ্য করতে পারবে না। আমার আব্বা আমার ফুপাকে একজন হুজুর ডাকতে বললেন। আমার ফুপা জানালেন তিনি সে চেষ্টা করেছেন, কিন্তু কোনো হুজুরই তার কাছে ঘেঁষতে পারছে না, আর বাকি যারা আছে তারা সাহস করছে না। আব্বার উপায় না দেখে বিয়ের আগে যে হুজুর ফুপুর ট্রিটমেন্ট করেছিলেন সেই হুজুরের সন্ধান নিলেন। অনেক চেষ্টার পরে হুজুরের সন্ধান মিলল এবং অবশেষে আব্বা হুজুরকে জিজ্ঞেস করলেন পরিস্থিতি পূর্বের মতো কেন হলো। হুজুর বললেন, তোমাদের আগেই বলেছি এটা অনেক শক্তিশালী একটা জিন, এর সাথে পেরে ওঠা এত সহজ হবে না, নিয়মগুলো ঠিকমতো পালন করতে বলেছিলাম। এবার আর হুজুর এ ব্যাপারে জড়াতে চাচ্ছিলেন না। আব্বা অনেকটা হুজুরের পায়ে পড়ে কাকুতি মিনতি করে হুজুরকে সাথে করে নিয়ে আসলেন। আশেপাশের মহিলারা আবার ফুপুর গায়ে কাপড় জড়িয়ে দিল। কোনো রকমে হুজুরের সামনে হাজির করা হলো। হুজুরকে দেখেই সে তেলে বেগুনে জ্বলে উঠল। হুজুর জিজ্ঞাসা করলেন, তুই আবার কেন এসেছিস? জিনটি বলল, আমি তো কখনো যাইনি, আমি তো শুধু অপেক্ষায় ছিলাম একটা সুযোগ। হ্যাঁ, সুযোগ পেয়েছি তাই আবার এসেছি। আমি তো আগেই